হ্যালো হরর লাভার্স, আজ আমি তোমাদের জন্য আরও একটা ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি, যার নাম তেমুরুন। এই মুভিতে একটি পরিবারকে দেখানো হয়েছে, যেখানে একটি ভাই বোন এবং তাদের মা থাকতো। হঠাৎ করে দুটো গুন্ডা তাদের মাকে মেরে ফেলে। এরপর থেকেই এই পরিবারের সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। আসলে সেই গুন্ডাগুলো কে ছিল এবং সেই গুন্ডাগুলো কেনই বা তাদের মাকে মারলো, মুভিটায় অনেক সাসপেন্স লুকিয়ে রয়েছে। সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। বন্ধুরা, আজকের মুভিটা খুবই ভয়ানক হতে চলেছে, আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো। আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল গায়ত্রী। সে রাতে কারোর থেকে বেঁচে পালাচ্ছিল এবং তার হাতটাও কেটে গিয়েছিল। এরপর গায়ত্রী নিজের রুমে গিয়ে লুকিয়ে পড়ে, আর এখানেই আমরা জানতে পারি তাকে যে পিছু করছিল সে আসলে তার মা। তার মেয়ে অর্থাৎ গায়ত্রীর ঘরের দরজাটিতে অনেক জোরে জোরে ঠকঠক করতে লাগে। এর ফলে গায়ত্রী ভয় পেয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর তার মা তার ঘরে ঢুকে পড়ে। তার মা তার ঘরটিতে কিছুক্ষণ ঘোরে এবং গায়ত্রীর বিছানার উপরে ওঠে, আর কিছুক্ষণ পর নিজের ঘরে চলে যায়। এরপর গায়ত্রী যখন বুঝতে পারে যে সে এখন সেফ আছে, তখন সে বিছানার নিচ থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই একটি ডিমন এসে গায়ত্রীকে ধরে ফেলে আর তাকে টেনে নিজের সাথে নিয়ে চলে যায়। এরপর সিন কাট হয়ে দেখানো হয় আনগুন নামের একটি লোককে। সে তার ঘরের কাজের লোক অ্যাস্তির সাথে চেস খেলছিল। বন্ধুরা, এটা গায়ত্রীরই ঘর ছিল। এরপর অ্যাস্তি আনগুনকে বলে যে গায়ত্রী তার কাজটা তাড়াতাড়ি শুরু করবে। এরপর আনগুন বলে যে তাকে কিছু একটা করতেই হবে। তখনই আনগুন তার পার্স থেকে একটি ফ্যামিলি ফটো বার করে এবং সে সেই ফটোটি ভালোভাবে দেখতে থাকে। এখানে আমরা বুঝতে পারি কিছুতে একটা রহস্য রয়েছে। বন্ধুরা, আনগুনের যে ওয়াইফ ছিল তাকে সে অনেক বছর আগেই ছেড়ে দিয়েছে। সেখান থেকে অনেক দূরে তাদের মেয়ে দেবী, তার ভাই সেনা ও তার মায়ের সাথে থাকতো। মানে বন্ধুরা, আনগুন ও দায়ার মেয়ের নাম হলো দেবী ও ছেলের নাম হলো সেনা। দায়া সবসময় ভাবতো যে তার মেয়ের জীবন বিপদে আছে, এই জন্য সে তার মেয়েকে সবসময় তাবিজ কবজ দিয়ে আগলে রাখতো। কিন্তু এমন সে কেন করত সেটা দেবী বুঝতেই পারতো না। এই ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রবলেমও ছিল, আর দেবীর ভাই সেনা একজন বিবাহিতা মহিলার সাথে ইন্টিমেট হয়ে পয়সা কামাতো। এই ব্যাপারে সেনার পরিবারের কেউই জানতো না। দেবী তার ভাইকে নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ তার ভাই সেনা তাকে একদমই সাহায্য করতো না তাদের মায়ের দেখাশোনা করতে। আর দায়ার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। দেবী তার মাকে একাই সামলাতো। এরপর একদিন রাতে দেবী জেগে যায়, কারণ সে হঠাৎ দায়ার শব্দ শুনতে পায়। এই জন্য দেবী চেক করতে যায়, আর তখনই তার মা তাকে ভয় পাইয়ে দেয়। সেই সময় দায়া কোনো একটি গাছের পাতা চেবাচ্ছিল। এরপর দেবী তার মাকে ঘরে শুয়ে দেয়। কিছুক্ষণ পর ঘরে সেনা আসে। দেবী সেনার সাথে তখনই ঝগড়া করতে শুরু করে, আর সেনাকে জিজ্ঞেস করে যে সে এত রাতে কোথায় ছিল। কিন্তু সেনা তাকে কোনো জবাবই দেয় না। সেই কিছুদিন হলে একটি বাইক কিনেছে, তার ইএমআইও সে দিতে পারছিল না, তাই দেবীর থেকে সেনা টাকা চাইছিল। পরের দিন দেবী তার নিজের কাজে চলে যায়। সে আসলে লোকেদের ঘরে ঘরে ওয়াইফাই লাগানোর কাজ করত, কিন্তু আজকাল তার কাজ ভালো চলছিল না। এই জন্য দেবী ডিপ্রেশনে চলে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই সেই দিন রাতে তাদের দরজায় কেউ একজন নক করছিল। দেবী দরজার কাছে গিয়ে চেক করে, কিন্তু প্রথমে সে কাউকে দেখতে পায় না। হঠাৎই দুটো গুন্ডা এসে দেবীকে ধরে ফেলে। সেই গুন্ডাগুলো দেবীর মুখটা বেঁধে দেয় আর তাকে জিজ্ঞেস করে তার ভাই কোথায়। তারা দেবীকে অনেক মারে। তখনই সেখানে দায়া চলে আসে আর একটি গুন্ডার মাথায় কাঁচের বোতল মেরে ভেঙে দেয়। দায়া তার মেয়েকে বাঁচাচ্ছিল, কিন্তু তখনই সেই গুন্ডাগুলো দায়াকে মেরে তার নাক ফাটিয়ে দেয়। এরপর সেই গুন্ডাগুলো দায়াকে টেনে বাথরুমে নিয়ে যায় আর তাকে আরো বাজেভাবে মারতে থাকে। সেই গুন্ডাগুলো দায়াকে বাথটাবের জলে অনেকবার চোবায়। এরপর একটি গুন্ডা দেবীর সামনে তার মা দায়ার মুখটি একটি মেশিনের সাহায্যে কেটে দেয়। তারপর তারা পুরোপুরি দায়াকে মেরে বাথটাবের জলে ফেলে দেয়।
দেবী এইসব দেখে কাঁদতে থাকে। এরপর সে সেই গুন্ডাগুলোর থেকে জানতে পারে তার ভাই সেনা একটি বিবাহিতা মহিলার সাথে ইন্টিমেট রিলেশন বানিয়েছিল, আর এই কারণেই সেই গুন্ডাগুলো সেনাকে মারতে এসেছিল। যেহেতু এখানে সেনা ছিল না, তাই জন্য এই গুন্ডাগুলো তার পরিবারের ওপরেই আক্রমণ করে। এর পরের সিনে আমরা আনগুনকে দেখতে পাই। তার কাছে খবর চাই যে তার স্ত্রী মারা গিয়েছে, অর্থাৎ দায়া। আর আনগুন বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কাজটি শুরু করতে হবে। বন্ধুরা এখানে কি কাজের কথা বলছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা দেবীকে দেখতে পাই যে তার ভাই সেনাকে বলছিল তোমাকে খুঁজতে সেই গুন্ডাগুলো এখানে এসেছিল, আর তোমার জন্যই আমাদের মা মারা গেছে। এরপর দেবী সেনাকে জিজ্ঞেস করে যে সে কি করেছিল। এর উত্তরে তার ভাই সেনা বলে তুমি অনেক ভুলভাল জিনিস চিন্তা করছো। আসলে দেবী তার ভাইকে নিয়ে অনেক চিন্তাতে ছিল। তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়, আর দেবী এবার খুবই ডিপ্রেশনে চলে যায়। বন্ধুরা এখানে আমরা জানতে পারি দায়ার কাছে একটি গাছ ছিল, যেই গাছের পাতাগুলোকে সে তার মেয়েকে খাওয়াতো যাতে তার মেয়ে সুরক্ষিত থাকে। বন্ধুরা এই কথাটি তোমরা মনে রেখো। এর পরের সিনে আমরা দেখতে পাই দেবী তার মায়ের টেপ রেকর্ডার গুলো শুনতে থাকে। সেই দিন রাতে যখন দেবী তার মায়ের রুমের লাইট বন্ধ করে নিজের ঘরে যাচ্ছিল, তখনই তার সামনে তার মায়ের ভয়ঙ্কর আত্মা চলে আসে। এর ফলে সে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু যখন দেবী আবার লাইটটা জ্বালায়, তখন সেখান থেকে সেই আত্মাটা গায়েব হয়ে যায়। পরের দিন সেনার বাইকটিকে ইএমআই এর লোকটা নিয়ে চলে যায়, কারণ সে ইএমআই এর খরচা দিতে পারছিল না। ঠিক তখনই ঘরে আসে আনগুন। প্রথমে সে সেনার সাথে দেখা করে, তারপর সে দেবীর সাথেও দেখা করে। এরপর আনগুন তাদেরকে বলে যে সে তাদের বাবা, সে তাদেরকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। সে এখানে এসেছিল কারণ সে খবর পেয়েছিল তার স্ত্রী দায়া মারা গিয়েছে। এই জন্য সে তার বাচ্চাদের নিয়ে যেতে এসেছে, যাতে সে তাদের খেয়াল রাখতে পারে। এই সব কথা শুনে দেবী খুবই রেগে যায়। দেবী আনগুনকে বলে যে আমরা এতদিন বাবাকে ছাড়াই কাটিয়েছি, আর আমরা এরপরেও বাবাকে ছাড়াই থাকতে পারবো। কিন্তু সেনা এই কথায় রাজি হয় না। সে তার বাবার সাথে যাবে বলে তখনই রাজি হয়ে যায়। এই বিষয়টা খুবই সন্দেহজনক ছিল। সেই দিন রাতে আমরা দেখতে পাই দেবী হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে। আসলে সে ঘরের ভিতর থেকে জল পড়ার আওয়াজ শুনতে পাচ্ছিল। এরপর সে বাথরুমে চেক করতে যায়। তখন সে দেখতে পায় বাথরুমের কলটি খোলা ছিল। তারপর সে যখন কলটা বন্ধ করে চলে যেতেই যাচ্ছিল, তখনই বাথটবের কলটা নিজে থেকেই চালু হয়ে যায়। এরপর দেবী যখন বাথটবটির সামনে যায়, তখন সে দেখতে পায় বাথটবে জলের বদলে রক্ত ভর্তি। ঠিক তখনই বাথরুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, আর এর ফলে দেবী খুবই ভয় পেয়ে যায়। দেবী যখনই পিছন ফেরে, তখনই তার মায়ের আত্মা তাকে ধরে ফেলে আর তাকে বলতে থাকে যে আমাকে সাহায্য করো। এর ফলে দেবী ভয়তে চিল্লাতে থাকে, আর সে ঘুম থেকে উঠে পড়ে। মানে এখানে আমরা বুঝতে পারি এই সব কিছুই দেবীর স্বপ্ন ছিল। এরপর দেবীকে তার ভাই সেনা সামলায়। সেনা তার দিদিকে বোঝায় যে আমাদের মায়ের মাথা খারাপ ছিল, আর ভালোই হয়েছে আমাদের মা মারা গেছে। এবং সেনা আরো বলে যে তারা চাইলেই আনগুনের সাথে গিয়ে একটি নতুন জীবন শুরু করতে পারে। বন্ধুরা আমরা জানি তারা খুবই কম পয়সা রোজগার করত, তাই তাদের খুবই কষ্টে দিন কাটত। আর এইসব কথা ভেবেই শেষে দেবী তার বাবার সাথে যেতে রাজি হয়ে যায়। এর পরের দিন দেবী আর সেনা তাদের নিজেদের জিনিস প্যাক করে আনগুনের সাথে নতুন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় সেনা দেখতে পায় সেই দুটো গুন্ডাকে, যারা ফাঁসিতে ঝুলছিল। আর বন্ধুরা সেনা তো সেই গুন্ডাগুলোকে চিনত না। কিন্তু বন্ধুরা সেই গুন্ডাগুলোকে আসলে মারলোটাকে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর রাতে তারা তাদের নতুন ঘরে পৌঁছে যায়, যেখানে তাদের সাথে পরিচয় হয় আনগুনের ঘরের কাজের মহিলা অ্যাস্তির সাথে। অ্যাস্তি তাদেরকে খুবই যত্ন সহকারে বাড়ির ভেতরে নিয়ে যায়। এটা দেখে দেবী আর সেনা দুজনেই অনেক অবাক হয়ে যায়। এরপর তাদের সাথে দেখা করতে আসে গায়ত্রী, যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম, আর সে এখন বুড়ি হয়ে গিয়েছিল। গায়ত্রী আসলে দেবী আর সেনার ঠাকুমা ছিল। গায়ত্রী তাদের দুজনকে অনেক ভালোভাবে ওয়েলকাম করে। এখানে আমরা দেখতে পাই গায়ত্রী তার নাতি নাতনির সাথে দেখা করে একটু বেশি খুশি ছিল। এরপর অ্যাস্তি তাদের দুজনকে তাদের নিজেদের রুমে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে গায়ত্রী লিভিং রুমে বসে দেবীকে তাদের ফ্যামিলির ব্যাপারে বলে যে এই পরিবারে কি কি ট্র্যাডিশন আছে। সেই ট্র্যাডিশনগুলো জেনারেশন টু জেনারেশন চলেই আসছিল। এরপর খাবার খাওয়ার সময় দেবী আর সেনা অনেক ভালো ভালো খাবার খেতে পায়। তারা এত ভালো খাবার অনেক দিন পর খেলো।
গায়ত্রী সেনার থেকে দেবীর সাথেই বেশি ভালোভাবে কথা বলছিল। আর বন্ধুরা, আমরা লক্ষ্য করি গায়ত্রী কিন্তু নিজের খাবার খাচ্ছিল না। ডিনার করার পর সেনা ওয়াশরুম খুঁজতে খুঁজতে একটি আজব রুমে ঢুকে পড়ে, যেখানে সে একটি টেবিল দেখতে পায়। সেই টেবিলের ওপর অনেক ক্যান্ডেলস ছিল, আর সেখানে একটি আজব দেখতে রিমনের ফটো লাগানো ছিল। এরপরে সেই ঘরে সেনা একটি বোর্ড দেখতে পায়, যেখানে গায়ত্রীর পরিবারের সবার ফটো লাগানো ছিল। কিন্তু সেই পরিবারের যত মেয়ে ছিল তাদের সবার মুখটা রেড কালি দিয়ে কাটা ছিল। সেনার সব থেকে বেশি আজব লাগে সেটা হলো দেবীর নাম, যেটা সেই বোর্ডে লেখা ছিল। তখনই সেই ঘরের দরজাটা আপনা আপনি ঠক ঠক শব্দ হতে থাকে। যখন সেনা দরজাটি খোলার জন্য এগিয়ে যায়, তখন সেখানে অ্যাস্থি চলে আসে, যে সেনাকে তাড়াতাড়ি সেই ঘরটি থেকে বার করে সেই ঘরটিতে তালা লাগিয়ে দেয়। আর অ্যাস্থি সেনাকে বলে যে এই ঘর থেকে দূরে থেকো। এরপর দেবীকে দেখানো হয় যে তার মায়ের টেপ রেকর্ডার গুলো শুনছিল, কিন্তু তখনই সে সেই রেকর্ড থেকে তার নিজের নামই শুনতে পায়। আর এই জন্য দেবী ভয় পেয়ে যায়, এবং সে সেই ঘরের এক কোণে তার মায়ের ভয়ঙ্কর আত্মাকেও দেখতে পায়, যে তাকে একভাবে দেখছিল। সেই আত্মাটি তার বডিটাকে বেঁকিয়ে তাড়াতাড়ি করে দেবীর কাছে আসে। বন্ধুরা, এই সিনটি খুবই ভয়ের ছিল, কিন্তু দায়া দেবীকে কিছুই করে না। সে শুধু দেবীর দিকে তাকিয়ে একটি ভয়ঙ্কর হাসি হাসে। এর পরের দিন গায়ত্রী আর অ্যাস্থি দেবী আর সেনাকে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যায়, যেটা আসলে বিফ ফ্যাক্টরি ছিল। কিন্তু যখন দেবী সেখানে একটি গরুকে কাটতে দেখতে পায়, তখন সে সেটি দেখে বমি করে ফেলে, কারণ এমন ভাবেই তার মাকে মারা হয়েছিল। দেবীর কাছে গিয়ে অ্যাস্থি আর গায়ত্রী তাকে সামলায়। অন্যদিকে সেনা তার বাবার সাথে ফ্যাক্টরিতে গিয়ে অনেক ভালোভাবে বিফ কাটতে শিখে গিয়েছিল। এরপর সেনা তার বাবাকে সেই ফটোটির ব্যাপারে বলে, যেটা সে কাল রাতে বোর্ডে দেখেছিল। কিন্তু আনগুন সেনার এই কথাটিকে ইগনোর করে দেয়। আর তখনই সেখানে জাকা নামের একটি ব্যক্তি আসে, যে আনগুনের খুবই ক্লোজ একজন এমপ্লয়ার ছিল। আনগুন জাকাকে তার ছেলের মতোই ট্রিট করত। আর এই ব্যাপারটা সেনার একদমই ভালো লাগে না, কারণ সে তার বাবার সাথে কাজ করতে চাইছিল। এরপর দেবীকে গায়ত্রী ফ্যাক্টরির আইটি সেকশনে নিয়ে যায়, যেখানে কম্পিউটারের কাজ হতো। এরপর গায়ত্রী দেবীকে জাকার সাথে পরিচয় করায়। সে কম্পিউটারে কাজ করত। আজ থেকে দেবী জাকার সাথেই কাজ করবে। কাজ করার সময় দেবী জানতে পারে 2000 থেকে 2017 সাল পর্যন্ত কোম্পানির গ্রোথ অনেক তাড়াতাড়ি হয়েছিল, কিন্তু 2017 সালে কোম্পানির ইনকাম অনেক কম হয়ে যায়। আসলে কোনো কারণ ছাড়াই কোম্পানির সব গরুগুলো কোনো একটি রোগে মারা গিয়েছিল। এই বিষয়টা খুবই সন্দেহজনক ছিল। একটু পর দেবীর তো হুঁশি উড়ে যাচ্ছিল, কারণ সেই কোম্পানিটিকে গায়ত্রী 1935 সাল থেকে চালাচ্ছে। দেবী ভাবে এটা হয়তো ভুল করে লেখা হয়েছে, নয়তো এখানে বোঝানো হচ্ছে গায়ত্রী 100 বছরের বুড়ি ছিল, কিন্তু তাকে দেখে তো 100 বছরের বুড়ি মনে হয় না। এর পরের সিনে অ্যাস্থিকে দেখানো হয়। তাকে কিছু ওয়ার্কার বলে যে হঠাৎ করে এইখানে যত গরু অসুস্থ ছিল তারা সবাই ঠিক হয়ে গিয়েছে, যেটি একটি চমৎকার ছিল বললেই চলে। এরপর সেই দিন রাতে সেনা গায়ত্রীর ঘর থেকে একটি শব্দ শুনতে পায়। এই জন্য সে দরজায় কান পেতে শোনে। আসলে ঘরের ভেতরে অ্যাস্থি আর গায়ত্রী কথা বলছিল। তারা বলছিল যে যবে থেকে দেবী আর সেনা এই ঘরে এসেছে, তবে থেকে ফ্যাক্টরির ইনকাম অনেক বেড়ে গেছে। আর সেনা আর দেবীর জন্য গায়ত্রীর শরীরও খারাপ হয়ে যাচ্ছে। আর এই জন্য অ্যাস্থি বলে আমাদের এই রিচুয়ালটা খুব তাড়াতাড়ি করতে হবে। এই সব কথা সেনা শুনে নেয়, আর সে বুঝতে পারে এই পরিবারে কিছুতে একটা গড়বড় আছে। অন্যদিকে দেবী তার দিদার ফ্যাক্টরির ব্যাপারে ফোনে সার্চ করে, কিন্তু সেখানে শুধু ফ্যাক্টরির নাম ছাড়া আর কিছুই আসে না। তখনই সেনা সেই ঘরে আসে, আর সে দেবীকে সবকিছু বলে, যেটা সে এই সবে শুনেছিল। কিন্তু দেবী ভাবে সেনা হয়তো ভুল শুনেছে, আর দিদার এত শরীর খারাপ হচ্ছিল কারণ সে এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। এরপর সেনা স্মোক করার জন্য বাইরে যায়, কিন্তু তখনই সে আনগুনকে দেখতে পায়, অর্থাৎ তাদের বাবাকে। তাকে জাকা কিছু পাতা দিয়ে যায়। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে দায়া দেবীকে কিছু পাতা খাওয়াতো তার প্রোটেকশনের জন্য। এখানে সেই পাতাগুলোই জাকা আনগুনকে দিয়ে যায়। অন্যদিকে দেবী চা নিতে বাইরে বেরোয়, তখনই সে কিছু শব্দ শুনতে পায়, আর হলের একটি কোণে তার মাকে সে দেখতে পায়, অর্থাৎ দায়াকে। এই জন্য দেবী ভয় পেয়ে সেখান থেকে চলে যেতেই যাবে, কিন্তু তখনই তার মা তার কাছে আসতে থাকে। এর ফলে দেবী খুবই ভয় পেয়ে যায়, আর তখনই তার কাছে আসতে চলে আসে। আর সে দেবীকে বলে রাতের সময় ঘরেতেই থেকো। এখানে দেবী অ্যাস্থিকে জিজ্ঞেস করে যে গায়ত্রীর কি 100 বছরেরও বেশি বয়স ছিল,
কারণ গায়ত্রী তো 1935 সাল থেকেই কোম্পানিটিকে সামলাচ্ছে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তখন অ্যাস্তি বলে, যদি তোমার এই পরিবার এবং কোম্পানির ব্যাপারে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে তুমি সেটা সোজাসুজি গায়ত্রীকে জিজ্ঞাসা করবে। পরের দিন অ্যাস্তি গায়ত্রীকে গিয়ে বলে যে সেই রিচুয়ালটা করতেই হবে, কারণ বাচ্চাদের এখন সন্দেহ হতে শুরু হয়েছে। জাকা আর আনগুন এখন থেকেই তাদের কাজ শুরু করে দিয়েছে। এই সিনে আমরা বুঝতে পারি যে গায়ত্রী আর অ্যাস্তি কোনো একটি রিচুয়াল করতে চায়। এখানে যে রিচুয়ালটার কথা বলা হচ্ছে সেটা কেন করা হবে আমরা একটু পরেই জানতে পারবো। আর জাকা এবং আনগুন তাদের কোনো একটি প্ল্যানে জড়িত ছিল, মানে দুটো জিনিস একসাথে হচ্ছে। এরপর আমরা সেনা আর জাকাকে দেখতে পাই, যেখানে দুজনের মধ্যে ছোট একটি আর্গুমেন্ট হয়ে যায়, কারণ সেনা তো প্রথম থেকেই জাকাকে পছন্দ করত না। সেনা শুধু একটি বাহানা খুঁজছিল তার সাথে ঝগড়া করবে বলে। এরপর সেনা আর আনগুন একসাথে ফ্যাক্টরির কাজে যায়। এরপর রাতে যখন দেবী খাবার খাচ্ছিল তখন তার মুখে পড়ে সেই পাতাটি, যেটা তার মা তাকে খাওয়াতো। এই জন্য দেবী তাদের সবাইকে সন্দেহ করতে থাকে। এরপর দেবী যখন বাথরুমে ফ্রেশ হতে যায় তখন আমরা তার পিছনে একটি ভয়ানক আত্মাকে দেখতে পাই, কিন্তু যখন দেবী পিছন ঘোরে তখন সে অ্যাস্তিকে দেখতে পায়। এরপর অ্যাস্তি দেবীকে গায়ত্রীর ঘরে নিয়ে যায়, আর গায়ত্রী দেবীকে তার বড় একটি মিউজিক কালেকশন দেখায়। আমরা জানি দেবী গান শুনতে ভালোবাসতো, এই জন্য দেবী তার দিদার এরকম কালেকশন দেখে সে খুবই খুশি হয়। আর এইখানে গায়ত্রী আর দেবী দুজনে একসাথে একটি বন্ড করে। গায়ত্রী বলে যে সে এবং তার মা অর্থাৎ দায়া খুব ভালো বন্ধু ছিল। এটা শুনে দেবী তার মাকে আরো বেশি মিস করতে থাকে। এরপর গায়ত্রী বলে কিছু লোক মরার পরে পুরোপুরি শেষ হয়ে যায়, আর কিছু লোক মরার পরেও এখানেই থেকে যায়, এবং আমরা হয়তো তাদের সাথে কথাও বলতে পারবো। এটা শুনে দেবী মনে করে যে গায়ত্রী হয়তো আত্মাদের সাথে কথা বলতে পারত, কিন্তু তখনই গায়ত্রী সেই টপিকটা বদলে একটি গান চালিয়ে দেয়। এরপর সে দেবীর সাথে ডান্স করতে থাকে। সিন শিফট হয়ে অ্যাস্তিকে দেখানো হয় যে আনগুনের সাথে চেস খেলছিল। চেস খেলতে খেলতে আনগুন অ্যাস্তিকে জিজ্ঞেস করে যে তোমার প্ল্যানটা কি। অ্যাস্তি বলে যে আমি সেটাই করব, যেটা করলে আমার মাস্টার খুশি হবে, আর আমি তোমাকে কখনোই জিততে দেব না। এখানে আমরা বুঝতে পারি এই ঘরে যে দুটো আলাদা আলাদা গেম চলছিল সেই ব্যাপারে সবাই জানে, আর এখন সবাই দেখছিল যে এই গেমে আসলে জিতবেটা কে। এরপর সেনা সেই রাতে একটি গুন্ডাকে দেখতে পায় যে তাদের ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। এই জন্য সেনা তাকে ধরতে পারে না। সেই গুন্ডাটি ঠিক ওই গুন্ডাগুলোর মতোই জামা পড়েছিল যারা দায়াকে মেরেছিল। এখানে আমরা বুঝতে পারি এই পরিবারের সাথে দায়ার মৃত্যুর কোনো একটি কানেকশন তো আছেই। অন্যদিকে দেবী যখন তার দিদার সাথে ডান্স করছিল তখনই গায়ত্রী অজ্ঞান হয়ে যায়, আর ওইদিকে সেনা আনগুনকে গিয়ে বলে যে সে এই ঘর থেকে একটি গুন্ডাকে বেরিয়ে যেতে দেখেছে। কিন্তু আনগুন সেনাকে বলে যে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, ভুলভাল জিনিসে মাথা ঘামিও না। এই বিষয়টি সেনার খুবই অদ্ভুত লাগে। এরপর অ্যাস্তি গায়ত্রীকে বিছানায় শুয়ে দেয়, আর সে দেবীকে বলে যে তোমার দিদার শরীর এখন খারাপ, এই জন্য সে নাচতে পারবে না, আর গায়ত্রীর যদি কিছু হয়ে যায় তাহলে পুরো ফ্যাক্টরির দায়িত্ব দেবীর উপরে চলে আসবে। এরপর আনগুন আর জাকাকে দেখানো হয়। বন্ধুরা, এদের কথা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আসলে গায়ত্রীর পরিবারে একটি ডিমন ছিল, সেই ডিমনটি গায়ত্রীর ভিতরেই ছিল। গায়ত্রী সেনা আর দেবীকে এই ঘরে ডেকেছিল কারণ সে ডিমনটিকে একটি নতুন শরীর দিতে পারবে, আর গায়ত্রী যে শরীরটি শয়তানটিকে দিতে চাইছিল সেটা আসলে দেবীর শরীর ছিল। এই জন্য যখন থেকে সেনা আর দেবী এই ঘরে এসেছে তবে থেকেই সব গরুরা সুস্থ হয়ে গিয়েছে। মানে গায়ত্রীর শরীরে যে ডিমনটি ছিল সে আসলে জেগে গেছে, আর সে তার শক্তি দিয়ে পরিবারের সব জিনিস ঠিক করছিল, কারণ সে একটি নতুন শরীর চাইছিল। আনগুন এই পরিবারটিকে ডিমনের থেকে বাঁচাতে চাইছিল, এর জন্য তার কাছে একটি রাস্তাও আছে। আসলে তার কাছে একটি মূল্যবান ছুরি আছে যেটা দিয়ে সে ডিমনটিকে মারতে পারবে। আর বন্ধুরা, এই পরিবারটিকে ডিমনের থেকে বাঁচানোর জন্যই আনগুন তার স্ত্রী দায়াকে ছেড়ে দিয়েছিল। এই ব্যাপারে আমরা মুভির শেষে জানবো। এরপর আনগুন রাতে সেই ছুরিটিকে নিয়ে যায় গায়ত্রীকে মারতে। যখন আনগুন ছুরিটি দিয়ে গায়ত্রীকে মারতেই যাবে ঠিক তখনই সেখানে অ্যাস্তি চলে আসে। অ্যাস্তি আনগুনের গলায় বারবার আঘাত করে খুবই বাজেভাবে তাকে মেরে ফেলে, কারণ অ্যাস্তির মাস্টার আসলে গায়ত্রী ছিল না, বরং গায়ত্রীর ভিতরে থাকা ডিমনটি ছিল। এর পরের দিন জাকার হুঁশি উড়ে যাচ্ছিল, কারণ সে ফ্যাক্টরিতে আনগুনের লাশ ঝুলে থাকতে দেখতে পায়। তখনই আরো সব ওয়ার্কাররা সেখানে চলে আসে, আর তারা আনগুনের মৃত্যুর ব্লেম দেয় জাকাকে। অবভিয়াসলি জাকা পালিয়ে বাঁচে, কারণ নয়তো তারা তাকে মেরেই ফেলতো।
এরপর দেবী আর সেনাও তাদের বাবার মৃত্যুর কথা জানতে পারে। এখানে সেনা খুবই ভেঙে পড়ে, কারণ সে এই কদিনে তার বাবার সাথে খুবই ক্লোজ হয়ে গিয়েছিল। এরপর থেকেই ঘরে ডিপ্রেশনের মহল শুরু হয়ে যায়। একদিন দেবী সেনাকে বলে যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর ছেড়ে চলে যেতে হবে, কিন্তু সেনা এই ঘর ছেড়ে যেতে চাইছিল না। এই জন্য দেবী সেনাকে বোঝায় যে সবকিছু ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে তারা ঝগড়া শুরু করে দেয়, আর সেনা দেবীর উপরে চিল্লাতে শুরু করে, কারণ ছোটবেলায় আনগুন তাদের ছেড়ে যখন চলে গিয়েছিল তখন দেবী জন্মেছিল। সেনা বলে দেবীর জন্যই তাদের মা পাগল হয়ে গিয়েছে, আর দেবীর জন্যই হয়তো আনগুন মারা গেল। কিন্তু দেবীও সব ব্লেম তার ভাইয়ের উপরে দিতে থাকে, আর দুজনের মধ্যে খুবই ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এরপর সেনা সেখান থেকে চলে যায়, আর তার অ্যাস্তির সাথে ঝগড়া লেগে যায়, এবং অ্যাস্তি তাকে জানায় যে তোমার বাবাকে জাকা মেরেছে পয়সার জন্য। এরপর অ্যাস্তি সেখান থেকে চলে যাওয়ার পর সেনার কাছে একটি আননোন নাম্বার থেকে SMS আসে, আর সেই মেসেজে লেখা ছিল যে রাতে ফ্যাক্টরিতে এসো। এরপর রাতে আমরা দেখতে পাই দেবী ঘরে একা বসে কাঁদছিল, কারণ সে অনেক বেশি ডিপ্রেস ছিল। কিন্তু তখনই দেবী তার মায়ের আত্মাকে দেখতে পায়, যে নর্মাল রূপে তার সামনে এসেছিল। দেবী তার মাকে দেখে কাঁদতে থাকে, আর দায়া তার মেয়েকে অর্থাৎ দেবীকে কমফোর্ট করতে থাকে। কিন্তু যখন দেবী দায়ার কোলে শোয় তখন আমরা দেখতে পাই যে সে দায়া ছিল না, বরং সে ভয়ঙ্কর ডিমনটি ছিল, যে দেবীকে ম্যানুক্রিয়েট করছিল তার মায়ের রূপ নিয়ে, যাতে দেবী তার মাকে আরো বেশি মিস করতে থাকে। অন্যদিকে সেনা রাতে সেই ফ্যাক্টরিতে যায়, যেখানে সে জাকাকে দেখতে পায়। সেই তাকে মেসেজ করেছিল। জাকা এবার সেনাকে বলে যে আনগুনের মার্ডার করা হয়েছিল, আর জাকা আনগুনের হয়ে সেনা আর দেবীর সাহায্য করবে। কিন্তু বন্ধুরা সেনাকে এতক্ষণে অ্যাস্তি ম্যানুক্রিয়েট করে নিয়েছিল, আর এই জন্য সেনা পকেট নাইফ দিয়ে জাকাকে হামলা করে দেয়, কারণ সে তার বাবার মৃত্যুর বদলা নিতে চাইছিল। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর সেনা জাকাকে অনেকবার সেই ছুরিটি দিয়ে আঘাত করে, আর তার গলাটা কেটে দেয়। মরার আগে জাকা সেনাকে বলে যে গাড়ির ডিকিটে গিয়ে চাবির সাহায্যে খোলো। এরপর জাকা এটা বলেই মারা যায়। তখনই সেনার মনে পড়ে যে তার বাবা কোনো একটি কারণের জন্য তাকে গাড়ির চাবিটা দিয়েছিল। অন্যদিকে দেবীকে দেখানো হয়, যেখানে গায়ত্রী তার কাছে আসে আর তাকে সামলায়। এখন দেবী তার মাকে অনেক বেশি মিস করছিল। আর অন্যদিকে গাড়ির ভিতরে সেনা একটি বই খুঁজে পায়। বন্ধুরা, এই বইটি থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারি। আমরা জানতে পারি অ্যাস্থি কোনো মানুষই ছিল না, সে আসলে সেই ডিমনটার একটি অ্যাসিস্ট্যান্ট ছিল, যে সেই ডিমনটাকে খেয়াল রাখার কাজ করত অনেক বছর ধরে। সেনা সেই বইটা থেকে তার বাবার লেখা একটি চিঠিও পায়। চিঠিটায় সেই গাছের পাতাগুলো সম্পর্কে লেখা ছিল। আমরা জানতে পারি সেই গাছের পাতাগুলো আসলে ডিমনটার হাত থেকে রক্ষা করত। সেই ডিমনটা যখন দেবীর শরীরে প্রবেশ করবে তখন তার ভাই অর্থাৎ সেনাকে স্যাক্রিফাইস করতে হবে। এইসব পরে সেনা ভয় কেঁপে ওঠে। অন্যদিকে দেবীকে গায়ত্রী বলে তার কাছে কিছু অসাধারণ শক্তি আছে, যেটার সাহায্যে সে তার মা অর্থাৎ দায়ের আত্মাকে ডেকে আনতে পারবে, যদি দেবী তার সাথ দেয়। আমরা জানি দেবীকে ম্যানুক্রিয়েট করা হয়েছিল, আর এখন দেবী তার মাকে অনেক বেশি মিস করছিল। এই জন্য সে তার মায়ের সাথে কথা বলবে বলে রাজি হয়ে যায়। এরপর গায়ত্রী নিজের হাত এবং দেবীর হাত একটি ছুরি দিয়ে কেটে দেয়। এরপর গায়ত্রী দেবীর কাটা হাতটির সাথে তার নিজের কাটা হাতটির স্পর্শ করায়, যাতে গায়ত্রীর ভেতরে থাকা ডিমনটা দেবীর শরীরে ট্রান্সফার হতে পারে। এর কিছুক্ষণ পর সেনা ঘরে আসে, আর সে দেবীকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। গায়ত্রী অর্ধেক রিচুয়াল করেই ফেলেছিল। সেনা দেবীকে ধরে সেই ডিমনের বাড়িটা থেকে বের করে, আর তাকে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। তখনই অ্যাস্থি সেখানে চলে আসে, আর সেনার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। বন্ধুরা, তোমাদের আমি আগে থেকে কিছু কথা বলে দিই, যাতে তোমাদের মুভিটা বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রথমত, এখানে যে রিচুয়ালটা হতে তোমরা দেখছো, এই সেম রিচুয়ালটা গায়ত্রীর সাথেও করা হয়েছিল যখন সে ছোট ছিল। মানে গায়ত্রীর মা সেই ডিমনটিকে গায়ত্রীর ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। এরপর গায়ত্রীর ছেলে হয় যার নাম আনগুন, আর আনগুনের স্ত্রী ছিল দায়া। তারা প্রথমে তো সুখেই ছিল,
কিন্তু যখন দেবী জন্ম নেয় তখনই আনগুন দায়াকে ছেড়ে চলে যায়, কারণ আনগুন জানতো সেই ডিমনটার একটি মেয়ের শরীর চাই। এই কথাটি দায়াও জানতো, এই জন্য সে তার মেয়েকে সবসময় সেই পাতাগুলো খাওয়াতো। আর দেবী যখন বড় হয়ে যায় তখন গায়ত্রী সেই দুটো গুন্ডাকে তাদের বাড়িতে পাঠায় যারা দায়াকে মেরে ফেলেছিল। সে এমনটি করে কারণ যাতে দেবী আর সেনা পুরোপুরি একা হয়ে যায়, আর এর ফলে তাদের বাবার সাথে তারা গায়ত্রীর বাড়িতে আসতে পারে। বন্ধুরা, গায়ত্রী সেই গুন্ডাগুলোকেও মেরে ফেলেছিল যাদেরকে আমরা সেই গাছে ফাঁসিতে ঝুলতে দেখতে পাই। বন্ধুরা, আমরা বুঝতে পারি এই সব প্ল্যান আসলে গায়ত্রীরই ছিল, যাতে সে তার শরীর থেকে দেবীর শরীরে সেই ডিমনটিকে ট্রান্সফার করতে পারে। আর আনগুন প্রথম থেকেই তার বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সে তার ছেলে মেয়েকে বাঁচাতে পারল না। এরপর দেবীর জ্ঞান ফিরে আসে। দেবীর যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে জঙ্গলে বসে আছে, আর সেই রিচুয়ালটি প্রায় শেষ হতেই যাচ্ছিল। এরপর অ্যাস্তি এসে দেবীর সামনেই তার ভাই সেনার গলাটি সেই ছুরিটির সাহায্যে কেটে দেয় আর তাকে বাজেভাবে মেরে ফেলে। সেনাকে স্যাক্রিফাইস করে তার রক্তটিকে সেই রিচুয়ালে নেওয়া হয়, আর অ্যাস্তি সেই রক্তটি দেবীকে জোর করে খাওয়ায়। এরপর তার সামনে গায়ত্রী চলে আসে। তখন ডিমনিক অ্যাস্থি কিছু মন্ত্র পড়তে থাকে, আর সেখানে অনেক আত্মা একসাথে জড়ো হয়ে যায় যাদেরকে সে ডিমন